আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কোরআন শিক্ষার এই আসরে অনেক অনেক মুবারকবাদ। তো আজকের এই ক্লাসে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো ওয়াকফের পরিচয়। ওয়াকফ কাকে বলে, কি নিয়মে ওয়াকফ পড়তে হয়, এই সব কিছুই আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন, ওয়াকফ মানে থামা। ওয়াকফ মানে থামা। ওয়াকফ শব্দের অর্থ কি, এটা আমরা প্রথম লাইনটিতে কিন্তু বুঝে গেলাম। ওয়াকফ মানে থামা। আরবি আয়াতের শেষে একটি থামার চিহ্ন থাকে। এই থামার জায়গায় বিশেষ নিয়মে থামতে হয়। একটু যদি আপনি লক্ষ্য করেন, এখানে কিন্তু প্রত্যেকটি শব্দের শেষে একটি করে গোল চিহ্ন দেওয়া আছে। এই গোল চিহ্নগুলোই কিন্তু মূলত ওয়াকফের চিহ্ন। এই চিহ্নগুলো যেখানে থাকবে আমাদেরকে বুঝে নিতে হবে এই জায়গায় আমাদেরকে থামতে হবে, কারণ ওয়াকফের চিহ্ন থাকার মানেই হচ্ছে থামা। তো এগুলোতে আমি ছোট ছোট শব্দ ব্যবহার করেছি। মূলত কুরআনের আয়াতে এরকম বড় বড় আয়াত দেওয়া থাকে এবং তার শেষে কিন্তু এরকম চিহ্ন দেওয়া থাকে। তো এই চিহ্নগুলোতে আমাদেরকে থামতে হবে। আর শুধুমাত্র থামলেই হবে না, থামার সময় এই জায়গায় একটি বিশেষ নিয়মে থামতে হয়। সেই নিয়মটি আমরা শিখব। ওয়াকফের জায়গায় থামলে কিভাবে থামতে হয় এটাই আমরা একটু জানার চেষ্টা করব। দেখুন, এ পর্যায়ে এখানে কি লেখা আছে, দুই জবর ওয়ালা হরফ ব্যতীত, দুই জবর ওয়ালা হরফ ব্যতীত যে কোনো হরফে থামলে সেই হরফে অস্থায়ী যোজম দিয়ে পড়তে হয়। আমরা সবাই দুই জবর চিনে থাকি। যেমন ধরুন, এখানে এক জবর না থেকে দুই জবর আছে। যদি এখানে এক জবর না থেকে দুই জবর থাকে তাহলে কিন্তু এই জায়গাটা পড়ার একটু নিয়মটা আলাদা। আর যদি এখানে দুই জবর ব্যতীত বাকি যা থাকবে এই সব জায়গায় থামার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো এই দুই জবরওয়ালা হরফ ব্যতীত বাকি যে অবস্থায় থাক না কেন সে অবস্থাতেই একটা নির্দিষ্ট নিয়ম আছে পড়ার। একটু লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে, আমরা যজমের চিহ্ন শিখেছিলাম এর আগের ক্লাসে। এরকম হচ্ছে যজম। আমাদেরকে শেষের হরফটিতে, মানে যে হরফে আমরা থামবো বা ওয়াকফ করব, আয়াত পড়ে পড়ে আসার সময় একদম শেষের যে হরফটি থাকবে, মানে এখানকার মধ্যে সবার শেষে র আছে, এখানকার মধ্যে তা আছে, এখানে আবার র আছে, আবার এখানে তা, এখানে আবার র, এখানেও র, এখানে নুন, এখানে তা, এখানে কাফ, এখানে তা। তো শেষের যে হরফগুলো আছে এই হরফে জবর থাক, জের থাক, পেশ থাক, যাই থাক না কেন সে জায়গায় আমাদেরকে মনে মনে যোজম ধরে নিতে হবে। সেখানে থাকতে পারে এক জবর, এক জের, এক পেশ, থাকতে পারে সেখানে দুই জের, দুই পেশ। দুই জবর ছাড়া, একমাত্র দুই জবর ছাড়া শেষের হরফটিতে যাই থাক না কেন সব হরফের মধ্যেই আমাদেরকে অস্থায়ীভাবে যোজম দিয়ে পড়তে হবে। মানে এই যে শেষের হরফটিতে জবর দেওয়া আছে এই জবরটি পড়া যাবে না, কাফ জবর কা পড়া যাবে না। এই হরফটিতে আমাদের যোজম দিতে হবে, মনে মনে যোজম ধরতে হবে। তাহলে মনে মনে যদি এটাকে আমরা যোজম ধরে থাকি তাহলে উচ্চারণটা হবে কিরকম, জাল কাফ জের জিক, র কাফ জবর রক, জিক রক। একটু লক্ষ্য করে দেখুন, এই জায়গায় কিন্তু র জবর র এবং কাফ জবর কাক, কাফ জবর কা, জিক রকা ছিল, জিক রকা ছিল। কিন্তু এই জায়গায় ওয়াকফ হওয়ার কারণে, থামার কারণে শেষের হরফটিতে আমরা জবর থাকা সত্ত্বেও একটা মনে মনে বা অস্থায়ীভাবে এখানে আমরা যোজম ধরে নিয়েছি, যার কারণে এর উচ্চারণ হয়েছে জিক রক। জিক রকা থেকে উচ্চারণটা হলো জিক রক। এখন আমরা প্রথম থেকে একটু উদাহরণগুলো দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। সিন জবর সা, কফ জবর ক, সা ক, র পেশ রু, সা ক রু। এই জায়গায় থামার চিহ্ন থাকার কারণে শেষের যেই হরফ র পেশ রু আমরা পড়েছি এই পেশটি মনে মনে উঠে গিয়ে এই জায়গায় যোজম হবে। তাহলে উচ্চারণটা হচ্ছে কি, সিন জবর সা, কফ র জবর কর। পূর্বের ক্লাসে আমরা যেভাবে যোজমের পরিচয় শিখেছিলাম, যোজম সব সময় তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক একইভাবে এখানেও যোজম আসবে এবং সেই যোজমটি তার পূর্বের হরফের সাথে বা হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে উচ্চারণটা হচ্ছে সা কর। ছিল সা করু, কিন্তু থামার কারণে এখানে উচ্চারণ হচ্ছে সা কর। ঠিক একই নিয়মে যতগুলো পড়া আছে সবগুলি পড়তে হবে। দেখুন, হা পেশ হু, ত জবর ত, হু ত, মা মিম জবর মা, হু তো মা, তা জের তি, হু তো মা তি। এটা ছিল
আসল পড়া, কিন্তু এই জায়গায় ওয়াকফ চিহ্ন আসার কারণে, এই জায়গায় থামার কারণে উচ্চারণটা হবে মিম তা জবর মাত। এই জায়গায় একটি ব্যাপার আছে, আমি আপনাদের এর আগের ক্লাসে বা তার আগের কিছু ক্লাসে আমি আপনাদের এটা বলেছিলাম যে এইরকম যে তা গুলো থাকে এগুলোকে গোল তা বলে। এগুলোকে কি বলে? গোল তা। তো এই গোল তায়ে যখন যোজম আসবে বা ওয়াকফ হবে, তখন এখানে একটা পড়ার নিয়ম আছে, সেটা আর গোল তা থাকবে না, সেটা হা হয়ে যাবে। মানে এক কথায় হায়ের উপরে 2 নোক্তা হওয়ার কারণে যে তা হয়েছে, এই তায়ে যদি ওয়াকফ করা হয় তাহলে সেটাকে তা বলা যাবে না, মিম তা জবর মাত বলা যাবে না, এই নোক্তাগুলো সহ উঠে যাবে। ব্যাপারটা ভালো করে বুঝুন। এই জায়গায় আমরা মূলত করতেছিলাম কি এর আগে, আমরা এখানের জের যে এখানে আছে এই জেরটা উঠাই দিয়ে এখানে যজম দিতাম মনে মনে, মানে ওয়াকফ পড়ার যে নিয়মটি, এখানে জের উঠাই দিয়ে আমরা এখানে যজম মনে মনে ধরতাম। তো এই তায়ের ক্ষেত্রে, গোল তায়ের ক্ষেত্রে যেই তাটা এরকম হায়ের উপরে 2 নোক্তা দিয়ে আসে, এই তাটাকে শুধুমাত্র জের জবর উঠাই দিলে হবে না, এখানকার নোক্তাগুলো উঠে যাবে। তাহলে নোক্তাগুলো উঠে গেলে এখানে কি হবে? শুধু হা থাকতেছে। তাহলে মিম হা জবর মাহ। তাহলে উচ্চারণটা কি হচ্ছে? হা পেশ হু তো জবর ত, হু তো, মিম হা জবর মাহ, হু তো মাহ। এরপরে দেখুন শিন হা জবর শাহ, শিন হা জবর শাহ, র 2 জের রিন, শাহ রিন, শাহ রিন। এখানে শাহরিন আছে কিন্তু থামার জায়গাও আছে। তো আমি বলেছিলাম যে থামার জায়গা যদি থাকে বা ওয়াকফ চিহ্ন যদি থাকে, এই ওয়াকফ চিহ্ন থাকার কারণে সবার শেষের যে হরফ, এই হরফে অস্থায়ী বা মনে মনে একটি যোজম দিতে হবে। এখানে 2 জের থাকতে পারে, 2 পেশ থাকতে পারে, জের থাকতে পারে, জবর থাকতে পারে, কিন্তু সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র একটি যোজম পড়তে হবে আমাদের। তাহলে এখানে শিন হাজবার শাহ ছিল, এখন শেষে র লেগে যাবে, শাহর, শাহর, শেষে রোটা উচ্চারণ করতে হবে, শাহর, শাহর, এভাবে উচ্চারণ করতে হবে। এরপরে বা জবর বা, র জবর র, 12, আবার র জবর র, 12 র, তা 2 জের 3, 12 র 3। কিন্তু এখানে দেখুন থামলে 12 রত, 12 রত উচ্চারণ আমাদের সাধারণভাবে আসতেছে, কিন্তু একটু আগে যে আমি বুঝাইলাম যে হায়ের উপরে 2 নোক্তা দিয়ে যেই তা গুলো তৈরি হয়, এই তায়ে যদি আমরা ওয়াকফ করি বা থামি, তাহলে সেই তায়ের নোক্তাগুলো উঠে যায়। তাহলে নোক্তাগুলো উঠে গেলে থাকলো শুধু হা। তাহলে র হা জবর রহ, তাহলে উচ্চারণটা দাঁড়াচ্ছে বা র রহ, বা র রত পড়া যাবে না, পড়তে হবে বা র রহ, এভাবে পড়তে হবে। তারপরে দেখুন ওয়াল আম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, র জের রি, ওয়াল কমারি। কিন্তু এই জায়গায় ওয়াকফ থাকার কারণে ওয়াল কমার, মিম র জবর মার, ওয়াল কমার উচ্চারণ হবে। এরপরে লাম লাম জের লিল, বা জবর বা, লিল বা, শিন র জবর সার, লিল বাসার, লিল বাসার। জাল কাফ জের জিক, র কাফ জবর রক, জিক রক, জিক রক। এরপরে সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র হা জবর রহ, সাফা রহ, এই 2 নোক্তা উঠে যাবে, সাফা রহ। এরপরে হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিন নুন জবর মান, আক রমান, আক রমান। অনেকে আবার এই আকের জায়গায় ভুল করে উচ্চারণ করে আক রমান, ওই বড় কফ, মোটা কফ, ওই কফটা উচ্চারণ করে আক রমান। এরকম ধাক্কা দেওয়া যাবে না, ওইটা শুধুমাত্র ওই কফের ক্ষেত্রে আমাদের ধাক্কা দিতে হবে। এই জায়গায় নর্মাল ভাবে পড়তে হবে আক রমান, আক রমান। এরপরে দেখুন শেষে কি আছে, তা জাল জবর তাজ, কাফ জের কি, তাজ কি, র হা জবর রহ, তাজ কি রহ। এখানে একটা জের হবে সম্ভবত, তাজ কি রহ, তাজ কি রহ, এখানকারও 2 নোক্তা উঠে যাবে। তাহলে মোটামুটি বোঝা গেল ওয়াকফ চিহ্নগুলোর ব্যবহার আমরা কিভাবে করব, যে জায়গায় থামার চিহ্ন আছে এই জায়গাগুলো কিভাবে পড়তে হবে, মোটামুটি আমরা এখান থেকে কিন্তু বুঝে গেলাম। তো আজকের ক্লাসের যেই মূল বিষয় ছিল ওয়াকফের পরিচয়, এটা আমরা খুব ভালোভাবে বুঝে গিয়েছি আশা করি ইনশাআল্লাহ।
তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরের ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।